দেশে করোনায় ২.৫ মাসে সর্বোচ্চ একদিনে ২৬ জনের মৃত্যু, সংক্রমণেও ৩ মাসে শীর্ষে। হাসপাতালে ১৫ ভাগ বেড়েছে রোগী, ফাঁকা নেই আইসিইউ। এক সপ্তাহ বা 10 দিনের কথা যদি বলি, তাহলে আমরা কিছু সিভিয়ার কেস কিন্তু পাচ্ছি। স্বাস্থ্যবিধি না মানায় বিপর্যয়, কড়াকড়ির তাগিদ। অন্যান্য যে শিষ্টাচারগুলো গত ১ বছর ধরে চর্চা করা হয়েছিল তার সমস্ত কিছুকে উপেক্ষা করে এক ধরনের উৎসবে আনন্দে মেতে গেল দেশবাসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশ না যাওয়ার শর্তে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও ৬ মাস। পুরোপুরি মুক্তি না পেলায় হতাশ বিএনপি নেত্রীর আইনজীবীরা। ঢাকায় হাসিনা মোদি একান্ত বৈঠক ২৭ মার্চ। সব ইস্যুতেই হবে আলোচনা, তবে কোনো চুক্তি নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নিয়ে এখনও আশাবাদ। পিকে হালদার দেশ ছাড়ার ২.৫ বছর পর মুখোমুখি দুদক ইমিগ্রেশন। চিঠি চালাচালি ইস্যুতেই আটকে আছে তদন্ত। পালালো কিভাবে জানতে চান হাইকোর্ট। গেল এক সপ্তাহে বিপদসীমা অতিক্রম করেছে করোনা সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় গেল ২.৫ মাসে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ৩ মাসে সর্বোচ্চ। হাসপাতালগুলোতে ১৫ ভাগ পর্যন্ত বেড়েছে রোগী, আইসিইউতে খালি নেই শয্যা। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জমায়েত পরিহার করার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দেশে করোনার সংক্রমণ নেমে আসে ২.২৬%, যা ছিল ১ বছরের মধ্যে সর্বনিম্ন। এর ২৪ দিন পর অর্থাৎ ৯ মার্চ বিপজ্জনক সীমা অতিক্রম করে পৌঁছে যায় ৫.১৩%। এর ৪ দিন পর ৭% পার হয়ে এক লাফে ৯% ছাড়িয়ে যায় সোমবার। শুধু তাই নয়, গত ৭ জানুয়ারির পর মৃতের সংখ্যা সর্বোচ্চ ২৬, যা গত পৌনে ৩ মাসের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর প্রভাব স্পষ্ট রাজধানীর কোভিড হাসপাতালগুলোতেও। ফেব্রুয়ারির পর থেকে হাসপাতাল ভেদে কোভিড রোগী বেড়েছে ১০ থেকে ১৫% পর্যন্ত। সাধারণ শয্যা ফাঁকা থাকলেও পূর্ণ কেবিন, খালি নেই একটি আইসিইউ শয্যাও। এক সপ্তাহ বা 10 দিনের কথা যদি বলি, তাহলে আমরা কিছু সিভিয়ার কেস কিন্তু পাচ্ছি। এটা এমন হতে পারে যে সিভিয়ারিটি বেশি, অথবা এমনও হতে পারে যে যেহেতু সংক্রমণের হার বেড়ে গিয়েছে, সো এই খারাপ পেশেন্টগুলো আমাদের কাছে বেশি বেশি আসছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তরও। হাসপাতালগুলোকে নতুন করে প্রস্তুতি নেবার আহ্বান জানালেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যান্য যে শিষ্টাচারগুলো গত ১ বছর ধরে চর্চা করা হয়েছিল তার সমস্ত কিছুকে উপেক্ষা করে এক ধরনের উৎসবে আনন্দে মেতে গেল দেশবাসী। এবং তার পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখছি যে গত ১ সপ্তাহ ২ সপ্তাহ ধরে কিন্তু সংক্রমণের হার একটু করে বাড়ছে, ঊর্ধ্বমুখী একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি। ধরে নিতে হবে যে প্রথম ঢেউটি চলমান আছে, তারই খানিকটা নতুন করে আবার পুনঃসংক্রমণের যে হারটি সেটি বেড়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষের শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে সংক্রমিত হওয়ায় কঠোর স্বাস্থ্যবিধি মানার জোর তাগিদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আলোচনা হচ্ছে, এই সিদ্ধান্তটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এবং এটাকে রিভিউ করতে পারে। যেহেতু সংক্রমণ যদি খুব বেশি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটাকে রিভিউ হয়তো ওনারা করবেন। আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে ওনারা সিদ্ধান্ত হয়তো ওনাদের মতো করে নেবেন আর কি। এদিকে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইউরোপের বিভিন্ন দেশে ফের বেড়েছে করোনার সংক্রমণ। কঠোর বিধি নিষেধে ইতালি, ফ্রান্স সহ বিভিন্ন দেশ সতর্ক অবস্থানে। পর্তুগাল, স্পেন। ইউরোপের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রমের সবশেষ খবর জানাতে লিসবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। ইমদাদ, গোটা ইউরোপে কিন্তু করোনার সংক্রমণ বিভিন্ন দেশে আবার বেড়েছে, সেটা আমরা দর্শকদের জানাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে ইউরোপের যে কয়েকটি দেশের কথা না বললেই নয়। আমরা দেখেছি ইতালি এবং ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, এই কয়েকটি দেশে কিন্তু
যে ধারাবাহিক বৃদ্ধির সংক্রমণ বা সংক্রমণ বৃদ্ধির যে ধারাবাহিকতা সেটি এখন অব্যাহত রয়েছে। তো প্রত্যেকটি দেশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা এই মুহূর্তে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি নিয়ে জটিলতা কিন্তু ক্রমশ বাড়ছে গোটা ইউরোপে। আমরা আগে কয়েকটি দেশের কথা বলছিলাম, নতুন করে কিন্তু তাতে যোগ দিয়েছে ইতালি এবং ফ্রান্স। অর্থাৎ আমরা প্রতিদিনই এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি টেম্পোরারি সাসপেনশন অর্থাৎ সাময়িক স্থগিতের যে বিষয় সেটি কিন্তু বেশ কয়েকটি দেশ করছে, প্রতিদিন সেই দেশগুলির সংখ্যা বাড়ছে। এর আগে আমরা যদি বলি ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং পরবর্তীতে আমরা দেখেছি যে জার্মানি এবং এখন নতুন করে যুক্ত হয়েছে ফ্রান্স এবং ইতালি। তারা কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি দেয়া সাময়িকভাবে বন্ধ করেছে। যে অভিযোগগুলো এসেছে রক্ত জমাট বাঁধার, সেই বিষয়গুলি কিন্তু ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকরা বিষয়গুলো কিন্তু বেশ যাচাই বাছাই করছেন সূক্ষ্মভাবে। তবে অক্সফোর্ড কিন্তু এরই মধ্যে ভ্যাকসিন কার্যক্রম এই চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে এবং এটি নিরাপদ বলে তারা বলছে। আমরা যদি পর্তুগালের সতর্ক অবস্থার কথা বলি, পর্তুগালে কিন্তু বেশ সতর্ক অবস্থান এই মুহূর্তে রয়েছে। গত 24 ঘন্টায় যদিও আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা মাত্র 10 জন এবং আক্রান্ত 2 শতাধিক। এই অবস্থার মধ্যেই কিন্তু পর্তুগাল আমরা জানি যে 31শে মার্চ পর্যন্ত ইংল্যান্ড এবং ব্রাজিল থেকে সরাসরি পর্তুগালের যে ফ্লাইটগুলি বন্ধ ছিল সেগুলো এখনও বন্ধ রেখেছে এবং 31শে মার্চ পর্যন্ত সেটি বন্ধ থাকবে। সেই সঙ্গে সীমান্তে কড়াকড়ির মেয়াদ কিন্তু 5 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ একরকম বন্ধই রয়েছে সীমান্ত, সেটি 5 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। স্পেনের সঙ্গে থাকা যে সীমান্ত সেটিতে কড়াকড়ির মেয়াদ। এছাড়া আমরা দেখেছি যে এই মাসের শেষ পর্যন্ত অনেক অভিবাসীদের ইমিগ্রেশনে যে ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছিল অর্থাৎ বৈধকরণ প্রক্রিয়া, সেগুলি কিন্তু আপাতত বাতিল করেছে পর্তুগালের বর্ডার অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস। এই যখন সতর্ক অবস্থা, বিভিন্ন দেশ আবার সতর্ক অবস্থা দিয়ে এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। এর মধ্যেই কিন্তু ভ্যাকসিন নিয়ে এই ধরনের সংকট এবং সেটি উত্তরণের চেষ্টা করছে, কারণ বেশ কয়েকটি ভ্যাকসিনের অনুমোদন কিন্তু এরই মধ্যে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি দিয়েছে। তো এভাবেই আসলে করোনা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে এবং ভ্যাকসিন কার্যক্রম বিভিন্ন দেশে চালু রয়েছে। ইমদাদ, তো এই ছিল আসলে পর্তুগাল থেকে গোটা ইউরোপের করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন কার্যক্রমের সবশেষ খবর। ইমদাদ। লিসবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। এবারে অন্যান্য প্রসঙ্গ। বিদেশ যেতে পারবেন না, বাসায় থেকেই নিতে হবে চিকিৎসা, এই দুটি শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেগম জিয়া প্রয়োজন অনুযায়ী যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বলেও জানান মন্ত্রী। এদিকে পুরোপুরি মুক্তি না মেলায় হতাশ বিএনপি নেত্রীর আইনজীবীরা। তারা বলছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানবিক কারণেই তাকে মুক্তি দেয়া যেত। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 25শে মার্চ প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে 6 মাসের জন্য স্থগিত করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সাজা। এরপর করোনার প্রাদুর্ভাবে আরেক দফা সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জানায় তার পরিবার। সবশেষ মেয়াদে চলতি বছরের 25শে মার্চ পর্যন্ত বেগম জিয়া কারাগারের বাইরে থাকার অনুমতি পেলেও করোনার কারণে চিকিৎসা শুরু করতে না পারার কারণ দেখিয়ে চলতি মাসের শুরুতে ভাই শামীম ইস্কান্দার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জমা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিষয়টির আইনি ব্যাখ্যা জানতে পরদিনই চিঠিটি পাঠিয়ে দেওয়া হয় আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ের পরামর্শ সহ চিঠিটি গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতির জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেই সিদ্ধান্ত আসলো সোমবার। তৃতীয় দফায় আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সাজার মেয়াদ। তার ভাই শামীম ইস্কান্দার কিছুদিন আগে আমাদের এখানে এসে আবার আরেকটি আবেদন করেছিলেন সময়টা বৃদ্ধির জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে আরও 6 মাস এটা বৃদ্ধি করে দিয়েছেন। সরকারি প্রজ্ঞাপনে দুটি শর্তে বলা হয়েছে, বেগম জিয়া ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। এই সময়ে তিনি যেতে পারবেন না দেশের বাইরে। প্রয়োজনে তিনি যে কোনো হাসপাতালে যেতে পারবেন বলে জানানো হয়। তবে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, মানবিক বিবেচনায় বিএনপি নেত্রীকে মুক্তি দিতে পারত সরকার। আমরা এই ব্যাপারে খুবই মর্মাহত। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় বন্দী করে রাখা। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 17 বছর দণ্ডিত হওয়ার পর প্রায় 25 মাস কারাভোগ করেন বিএনপি নেত্রী। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। দুদিন বাদেই শুরু হচ্ছে বইমেলা। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত প্রকাশকরা। করোনায় স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি।
নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়নের সক্ষমতা অর্জন করেছে দেশ। রিজার্ভের টাকায় অবকাঠামো গড়ে উঠলে বিদেশি ঋণের দিকে আর তাকাতে হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। দেশে বর্তমানে যেসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে তার অধিকাংশই বিদেশ থেকে নেয়া ঋণে। বড় অবকাঠামোর মাধ্যমে দেশের উন্নয়নে বিনিয়োগ করতেও বিদেশ নির্ভরতা কমানোর পথে হাঁটছে সরকার। করোনাকালের ধাক্কা সামলেও রেমিট্যান্সে ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো 43 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। রিজার্ভের টাকা থেকে উন্নয়ন কার্যক্রম চালাতে এবার বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল নামে নতুন একটি তহবিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত হয়ে এই তহবিলের কার্যক্রম চালু করা হয়। সেটা আমরা চালু করেছি। আর প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে চ্যালেঞ্জ অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হবে। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন আমরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। দেশের উন্নয়নে নিজস্ব অর্থনীতিকে প্রাধান্য দিয়ে মর্যাদা বাড়াতে হবে জানিয়ে এই তহবিল থেকে পায়রা বন্দরের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। সেখানে এই রামনাবাদ ড্রেজিংয়ের জন্য প্রথম যে অর্থটা প্রয়োজন হবে সেটা আমরা এই ফান্ড থেকে দিতে যাচ্ছি। শুধু উন্নয়নশীল দেশ না, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়ন করার সক্ষমতাও অর্জন করেছি। এর আগে এই নতুন তহবিলের আওতায় রাবনাবাদ চ্যানেল খননের মাধ্যমে পায়রা বন্দরের কার্যক্রম বাড়ানোর জন্য অর্থ বিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও সোনালী ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই করেন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 27 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়। বৈঠকে তিস্তা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বললেন, তবে কোনো চুক্তি হবে না। সকালে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোদীর সফরে ভারতের সঙ্গে 3টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে 26শে মার্চ ঢাকায় পা রাখবেন বাংলাদেশের সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধু বাপুর ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। পরদিন 27শে মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে তিস্তা সহ দ্বিপাক্ষিক সব ইস্যুতেই দুই দেশের সরকার প্রধান আলোচনা করবেন। 27শে মার্চ বিকেলে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হবে বলে আমরা আশা করছি। তিস্তা চুক্তির বিষয়ে ভারতের অবস্থান সন্তোষজনক জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন শুধুই অপেক্ষার পালা। তিস্তা চুক্তির প্রতিটি পেজে সচিব পর্যায়ে সই করে আছে। ভারত সরকার বারবার আমাদের অঙ্গীকার করেছেন যে দে স্ট্যান্ড বাই এই চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ঘোষণা আসবে কয়েকটি প্রকল্প উদ্বোধনের। বৈঠকের প্রান্তিকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। মোদীর ঢাকা সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা জানান পররাষ্ট্রমন্ত্রী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 2.5 বছর পর পিকে হালদারের বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে মুখোমুখি দুদক ও ইমিগ্রেশন। দুদক বলছে দেশ ছাড়ার 4.5 ঘন্টা আগেই ইমিগ্রেশনকে চিঠি দেয়া হয়, আর ইমিগ্রেশন বলছে সীমান্ত পাড়ি দেওয়ার পর চিঠি হাতে পান তারা। উচ্চ আদালত বলছেন কার গাফিলতিতে পিকে হালদার দেশ ছেড়েছে তা খুঁজে বের করতে হবে। অর্থ পাচার করে দেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে নেয়া পিকে হালদারের সহযোগী হিসেবে নাম আসার পরও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমকে কেন এখনও গ্রেফতার করছে না, তাই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।
হাজার হাজার কোটি টাকা নিয়ে পিকে হালদার দেশ ছাড়ার প্রায় ২.৫ বছর পর তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার তথ্য পিকে কিভাবে জানলো, আর নিষেধাজ্ঞার পরও সে কিভাবে সীমান্ত পাড়ি দিল, এই দুটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে। আর এই দুই বিষয়ে এখন মুখোমুখি দুদক ও ইমিগ্রেশন। দুদক বলছে চিঠি ইস্যুর পরদিন সকাল 10:30টায় ইমিগ্রেশনকে অবহিত করা হয়, জানানো হয় হোয়াটসঅ্যাপেও। যদিও ইমিগ্রেশন বলছে যশোর বেনাপোল সীমান্ত পার হওয়ার পর তারা নিষেধাজ্ঞার চিঠিটি হাতে পান। 1 ঘন্টা আগে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমার নিষেধাজ্ঞা পেয়েছে। এখন এই দায় যদি আমার উপর চাপানো হয়, আমি মনে করি এটা উচিত হবে না। চিঠিটা পাওয়ার 2 ঘন্টা 8 মিনিট 30 সেকেন্ড আগেই সে বাংলাদেশ ত্যাগ করেছে। দুদকের তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয় চিঠি ইস্যুর পরদিনই কেন পালালো পিকে, তাহলে কি চিঠিকেও ফাঁস করেছে? পিকে হালদার সম্পর্কে তখন কিন্তু অফিসিয়ালি কোনো অভিযোগ ছিল না দুদকে। অফিসিয়ালি অভিযোগ আসছে পিকে হালদারের কাছে 28 তারিখ, অর্থাৎ পিকে হালদার চলে যাওয়ার 5 দিন পরে। আদালত বলেছেন কাদের গাফিলতি ও সহায়তায় পিকে হালদার দেশ ছেড়েছে তাদের খুঁজে বের করা হবে। এটা হয়তো কোর্ট বিবেচনা করবে এটা কোনো নিরপেক্ষ সংস্থার মাধ্যমে কোনো তদন্ত করায় কিনা। এদিকে পিকে হালদারের অর্থ পাচার ইস্যুতে তার সহযোগী নাহিদা রুনাই ও বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা এসকে সুর চৌধুরীকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী না বাড়লেও ভোজ্য তেলের দাম কমায়নি সরকার। উল্টো রোজার আগে আরেক দফা বাড়িয়ে খোলা বাজারে প্রতি লিটার সয়াবিনের সর্বনিম্ন দাম 117 টাকা বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আর এতেই 1 মাসের ব্যবধানে বোতলজাত 5 লিটারের সয়াবিনের দাম 35 টাকা বেড়ে দাঁড়ালো 660 টাকায়। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতারা। যদিও বাণিজ্যমন্ত্রী বলছেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই বাড়ানো হয়েছে সয়াবিনের দাম। 70 টাকা তেল কিনছি তখন হচ্ছে কিন্তু 30 টাকা বেচছি, টিকা 5 টাকা বট 20 টাকা বেচছি। এখন মনে করেন যে তেল 140 টাকা, এখনো মনে করেন যে একই রেটে ব্যস্ত আছে। ভোজ্য তেলের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা ফুটপাতের এই ক্ষুদ্র ব্যবসায়ী এখন ভাবছেন ব্যবসা গোটানোর কথা। ভালো নেই হোটেল ব্যবসায়ীরাও। চাল মুরগির পর এবার ভোজ্য তেলের আরেক দফা দাম বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য। আইটেমের দাম বাড়লে কাস্টমার আসে না, ব্যবসা গুটায় চলে যেতে হবে। তেলের বাজারে টালমাটাল অবস্থা সামাল দিতে গত 17 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় 15 দিন পর পর ত্রিপক্ষীয় বৈঠকে যাচাই বাছাই করে নির্ধারণ করা হবে নতুন দাম। কিন্তু তাতেও লাগাম টানা যায়নি, বরং আবারও বাড়ানো হলো সয়াবিনের দাম। সোমবার এক প্রেস নোটে বাণিজ্য মন্ত্রণালয় জানায় বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হবে 117 টাকা দরে। পাইকারি পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন 131 টাকা আর খুচরা বিক্রি হবে 139 টাকায়। পাম অয়েলের দর 109 টাকা আর 5 লিটারের সয়াবিনের বোতল বিক্রি হবে 660 টাকায়। রোজার আগে দাম বাড়ানোয় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। রমজান মাসে আমাদের সবচেয়ে তেল বেশি লাগে, আরো দাম বাড়াইলে খাওয়া লাগতেছে। বড় বড় মহাজনরা এই জায়গায় লাভবান হবে। 5 লিটার কিনতে আসে, তেল দাম বেশি দিকে কিনে 2 লিটার। যদিও ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য নয়, নতুন করে দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক বাজারের অজুহাত বাণিজ্য মন্ত্রীর। তেলে প্রায় 95 ভাগই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আন্তর্জাতিক বাজারে যে মুহূর্তে আমরা দেখব দাম কমতে শুরু করেছে, একইভাবে আমরা দাম কমিয়ে দেব। প্রতি বছর প্রয়োজনীয় 20 লাখ মেট্রিক টন সয়াবিনের পুরোটাই আমদানি নির্ভর। গেল 6 মাসে আন্তর্জাতিক বাজারে 80 থেকে 85% দাম বেড়ে প্রতি টন অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $1275। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলা ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা প্রকাশকদের। অন্যদিকে করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে আয়োজক প্রতিষ্ঠান দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব মেলার প্রতিশ্রুতি দিয়েছেন। তানজিনা খান মিমের রিপোর্ট। প্রাঙ্গণ বিন্যাসের কাজ শেষ হয়েছে এরই মধ্যে। এখন নানা উপকরণে চলছে স্টল তৈরির কাজ। বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কারো যেন দম ফেলার ফুসরত নেই। কাজে খুব ব্যস্ত, খাওয়ার সময় পাইতেছি না। চেষ্টা আছে কাজটা 8 তারিখের মধ্যে তোলার জন্য। আগের চেয়ে 2 গুণ বেশি জায়গা নিয়ে করা হয়েছে মেলার নকশা। পরিসরটা বড় করা হয়েছে যাতে করে একটা নিরাপদ দূরত্বে সবাই থাকে। প্রবেশ পথগুলোকে এমনভাবে করা হয়েছে যাতে করে সেখানে বৃষ্টি হলে আশ্রয় নিতে পারে। নির্দিষ্ট সময়ের আগেই সব প্রস্তুতি শেষ হবে বলে আশাবাদী প্রকাশকরা। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের যতগুলো বই টার্গেট করেছিলাম যে আমরা এই বইগুলো ছাপবো,
সম্পন্ন করে ফেলেছি। বইমেলায় সামাজিক দূরত্ব ও করোনা প্রতিরোধে সকল নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন বাংলা একাডেমি। স্বাস্থ্যবিধি সেটি যাতে পুরোপুরি এখানে রক্ষিত হয় সেদিকে আমরা নজর রাখছি। আগামী 18 মার্চ ভার্চুয়ালি মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপরই উন্মুক্ত করে দেয়া হবে পাঠকদের জন্য। কর গুনে গুনে এখন অপেক্ষা, আবারও উচ্ছ্বাসে মেতে উঠবে প্রিয় এই অঙ্গন। আয়োজক প্রতিষ্ঠান, লেখক এবং প্রকাশকদের প্রস্তুতিও শেষ পর্যায়ে, তাই এবার প্রস্তুত হবার পালা পাঠকদের। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50 ফুট উঁচু তর্জনের একটি প্রতিকৃতি স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া বঙ্গবন্ধুর অ্যাথলেট জীবনের দুর্লভ ছবির প্রদর্শনীও করেছে কর্পোরেশন। আয়োজকরা বলছেন এর মাধ্যমে জাতির জনককে জানার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণের দিনে বঙ্গবন্ধুকে নিয়েছিল ভিন্ন আয়োজন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তর্জনী উঁচিয়ে ঘোষণা করেছিলেন স্বাধীনতার সেই ঘোষণার 50 বছর পূর্তিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 50 ফুট উঁচু বঙ্গবন্ধুর সেই তর্জনীর প্রতিকৃতি স্থাপন করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজনীতির কবি বঙ্গবন্ধুর অ্যাথলেট জীবনের অজানা অধ্যায় এই প্রজন্মকে জানাতে দুর্লভ ছবিও স্থাপন করে সিটি কর্পোরেশন। 1940 সালে স্কুলে পড়াকালে বঙ্গবন্ধুর ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে এই ছবি। দর্শকরা বলছেন এই ছবির মাধ্যমে অজানা অধ্যায় তাদের কাছে উন্মুক্ত হয়েছে। জানতাম না আগে যে উনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন খেলোয়াড়ও ছিলেন। তার এই ছবিটা দেখার মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে উনি খেলোয়াড় ছিলেন, খেলতেন। বঙ্গবন্ধুর অজানা জীবনের অধ্যায় উন্মোচন করতে নানা আয়োজনের কথা জানান আয়োজকরা। জাতির পিতার এই 1940 সালের যে ছোট্টবেলা জার্সি এবং শিরোপা হাতের ওই ছবিটা এখানে আমরা ডিসপ্লে করেছি। 50 বছরকে টার্গেট রেখে আমরা 50 ফিট বঙ্গবন্ধুর একটি তর্জনী করেছি, যার ওয়াইড হচ্ছে 20 ফিট। মেয়র বলছেন এই উদ্যোগের মাধ্যমে জাতির পিতাকে জানার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই তর্জনী আমাদের অনুপ্রেরণা, এই তর্জনী আমাদেরকে নির্দেশ দিয়েছিল স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়তে। জাতির পিতার তরুণ বয়সে তিনি যখন খেলোয়াড় ছিলেন, সেই খেলোয়াড় বয়সে সেরকম একটি খেলার প্রতিযোগিতায় তিনি জয়লাভ করার পরে তিনি একটি কাপ তিনি অর্জন করেন। সেই কাপ সহ সেই ছবিটা আমরা একটা দুর্লভ ছবি, এটাও আমরা এখানে লাগিয়েছি। নগরের প্রতিটি ওয়ার্ডে একটি খেলার মাঠের পাশাপাশি দখলকৃত মাঠ উদ্ধারে কাজ চলছে বলে জানান মেয়র। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।